কেউ বলেন জুলাই বিপ্লব, কারো কাছে ২৪-এর অভ্যুত্থান, আবার কেউ বলছেন ছাত্র জনতার আন্দোলন। নির্বিচারে গুলি হত্যার পরও টিকতে না পেরে আওয়ামী লীগ সরকারের উৎখাত, জনরোষের ভয়ে শীর্ষ কর্মকর্তা সহ সদস্যদের বড় অংশ আত্মগোপনের ফলে পুলিশ বাহিনীতে ভঙ্গুর অবস্থা। এমন নাজুক পরিস্থিতিতে সক্রিয় হয় পেশাদার অপরাধীরাও। যোগ দেয় কারাগার থেকে ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা। বাড়তে থাকে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ। ভোটারবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেরও অভিযোগ রয়েছে এই ২০২৪ সালেই। ঘটনাপঞ্জি তুলে ধরছেন রাজীব ঘোষ। ৫ই জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে জানালায় ২ হাত বাইরে থাকা অবস্থায় এক ব্যক্তির পুড়ে যাওয়ার দৃশ্য ভাবিয়েছে দেশবাসীকে। ২ নারী ও শিশুসহ ৪ জনের এমন করুণ মৃত্যুর ঘটনায় প্রকৃত দোষীরা এখনও শনাক্ত হয়নি। কতটা অনিরাপদ হোটেল রেস্তোরাঁগুলো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বেইলি রোডের একটি ভবনের আগুন। মৃত্যু হয় ৪৬ জনের, আহত হন আরও ৭৫ জন। বাংলাদেশের মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহকে সোমালিয়ান জলদস্যুরা ছিনতাই করে ১২ই মার্চ। ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করেছিল ভারত মহাসাগরে। দেশের সীমান্ত পার করে অপর একটি রাষ্ট্রে সংসদ সদস্য খুন হওয়ার ঘটনা এ বছরেরই মে মাসে উদ্ঘাটন হয়। বন্ধু এবং চরমপন্থী নেতারা কলকাতায় খুন করেন ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনারকে। এপ্রিলে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই সমালোচনার ঝড় বইতে থাকে। দুর্নীতির প্রমাণ পায় দুদক, তার আগেই সপরিবারে দেশ ছাড়েন তিনি। ৯ জুন উখিয়া ক্যাম্পে পাহাড় ধসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৮ জন সহ ৯ জন নিহত হন। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতি গড়ে তোলায় এই প্রাণহানি। বিগত সরকার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় স্বার্থে খেয়াল খুশি মতো ব্যবহারের ভয়ঙ্কর রূপ দেখা গেছে ২০২৪-এর জুলাইতে। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিতে আন্দোলনে থাকা শিক্ষার্থী সহ হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যু পুরো দেশকে কাঁদায়। পুলিশের দুর্বলতায় আলোচিত সন্ত্রাসীরা জামিনে বের হয়ে আসে। দেশে তৎপরতা শুরু করে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা সক্রিয় হতে থাকে আরও অনেক পেশাদার অপরাধী। ফলে ৫ই আগস্টের পর ছিনতাই, চুরিসহ সন্ত্রাসী কার্যকলাপ লাগামহীন হয়। যৌথ বাহিনীর তৎপরতা থাকলেও বছর শেষে তা নিয়ন্ত্রণে আসেনি। উদ্ধার হয়নি পুলিশের লুট হওয়া অস্ত্রের একাংশ। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় তথাকথিত মব জাস্টিসের নামে বেশ কিছু মানুষকে পিটিয়ে হত্যার ঘটনাটিও আলোচিত হয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির মিথ্যা অভিযোগে তোফাজ্জল হোসেন নামে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনাটি সমালোচিত হয়। জনরোষ থেকে বাঁচতে সীমান্ত দিয়ে পালানোর হিড়িক চলে আগস্ট সেপ্টেম্বর জুড়ে। সীমান্তবর্তী এলাকা দিয়ে পালানোর সময় বিজিবির হাতে গ্রেপ্তারও হন কেউ কেউ। এবছর আগস্টেই আয়নাঘরের বন্দীরা মুক্তি পান। ফিরে আসাদের তথ্য এবং গুম কমিশনের তদন্তে গুমের ঘটনা আনুষ্ঠানিক রূপ পায়। অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীকে বিচারের মুখোমুখি করার অঙ্গীকার আসে সরকারের তরফ থেকে। ২০২৪ সালের দুঃখজনক আরেকটি ঘটনা ছিল বিশ্ব ইজতেমা মাঠে তাবলিগের সাথীদের সংঘাত। এই ঘটনায় ৪ জনের প্রাণ যায়। ১৯ ডিসেম্বর কেরানীগঞ্জে আইফোন কেনার জন্য খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা চালায় ৩ তরুণ। এই ঘটনায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। বছরের শেষ সময়ে ২৩ ডিসেম্বর চাঁদপুরের হাইমচরে সারবাহী জাহাজে ৭ খুনের ঘটনা ঘটে। জাহাজকর্মী আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তারের পর র্যাব জানায় নিয়মিত বেতন ভাতা ও ছুটি না পেয়ে ক্ষুব্ধ হয়ে আকাশ একাই হত্যা করেছে এই ৭ জনকে। ২৫ ডিসেম্বর দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে ৫টি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, সেই প্রশ্ন সামনে এলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেটি স্পষ্ট করে কিছু জানা যায়নি। ডিসেম্বরের শেষে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা ও শেরপুরে বাসের ধাক্কায় ১২ জন নিহত হওয়ার পর সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়টি আবারও আলোচনায় আসে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।